আজকের নাটক শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের বিপ্রদাস। প্রযোজনা নাজমুল হুদা। নাট্যানুষ্ঠান বিপ্রদাস। সেজু কাকা, মেয়ের বাড়িতে এতকাল পরে পায়ের ধুলো পড়ল? হ্যাঁ রে বুড়ি, পড়ল। কবে কোন কালে কাকাকে নিমন্ত্রণ করে খবর পাঠিয়েছিলি যে অস্বীকার করেছিলাম? কখনো বলেছিস আসতে? এটি কে? এটি আমার দেওর দিজু। ও, ইনি সে যার জ্বালায় জমিদারি বুঝি যায়? আমাকে চিঠিতে লিখেছিলে বংশ ছাড়া গোত্র ছাড়া ভয়ঙ্কর স্বদেশী। অমন কথা তোকে আবার কখন লিখলুম? এই তো সেদিন, এরই মতো ভুলে গেলে? বৌদি, তোমার জোরেই আমার সমস্ত জোর, আর তোমার চিঠিতে এই কথা? বেশ, আমাকে তোমরা ত্যাগ করো, আর আমিও আমার সমস্ত অধিকার পরিত্যাগ করছি। তোমাদের জমিদারি অক্ষয় হয়ে থাক। তুমি একবার মুখ ফুটে আদেশ করো, আজই আমি উকিল ডেকে সমস্ত লেখাপড়া করে দিচ্ছি। তোর দেওর ভয়ঙ্কর স্বদেশী নাকি সতী? হ্যাঁ, ভয়ঙ্কর। তুই বললি লেখাপড়া করে জমিদের অংশ ছেড়ে দিতে চায়? ও স্বচ্ছন্দে পারে, ওর অসাধ্য কিছুই নেই। জামাই বাবাজিকে দেখছিনি তো? তিনি সকালে কি একটা কাজে বেরিয়েছেন, ফিরতে বোধ করি দেরি হবে। মেজদি, তোমার শাশুড়িকে তো দেখতে পেলুম না, বাড়িতেই আছেন? এখনো আছেন, কিন্তু শীঘ্রই কৈলাস মানস সরোবরে তীর্থযাত্রা করবেন। সমস্ত সকালটা পুজো আহ্নিক নিয়েই থাকেন, আর একটু বেলা হলেই তাকে দেখতে পাবে। উনি তোমার সৎ শাশুড়ি না মেজদি? চোখে তো দেখিনি বোন, লোকে হয়তো মিথ্যে কথা বলে। মিথ্যেই বলে, কারণ সৎ শাশুড়ি মানে দাদার সৎমা তো। মিছে কথা, সৎমা বটে, দাদার নয়, আমার। সে যাক, স্নানাদি সেরে নিয়ে সে আলোচনা পরে হবে। এখন উপরে চলুন। আচ্ছা, আমি দেখি গে। বৌদি, আর দেরি করো না, এদের নিয়ে এসো। মা আসছেন। বৌমা। কাকা, আমার শাশুড়ি। বন্দনা, প্রণাম কর। থাক থাক, বেঁচে থাকো মা। বিআই মশাই, নমস্কার। নমস্কার। ছেলে মেয়েদের ভাগ্য যে হঠাৎ আপনার পায়ের ধুলো পড়ল। নানা কারণে সময় পাইনি বিয়ান ঠাকরুন, কিন্তু না বলে কই এমন হঠাৎ এসে পড়ার দোষ আপনি মার্জনা করবেন। এবারে যখন আসবো যথাসময় একটা খবর দিয়ে আসবো। পুজো আহ্নিক এখনো সারা হয়নি বিআই মশাই, আবার দেখা হবে। বৌমা, এদের উপরে নিয়ে যাও, খাওয়া দাওয়ার যেন কোনো কষ্ট না হয়। বিপিন এলে আমার কাছে একবার পাঠিয়ে দিও বৌমা। আচ্ছা মা। লাইব্রেরি বেশ বড়ই বটে, কিন্তু আমার নয়, দাদার। আমি শুধু কোথায় কি বই বেরোলো সন্ধান নিই এবং হুকুম মতো কিনে এনে দিই। কিন্তু পড়েন তো আপনি? সে কিছুই নয়, পড়েন যার লাইব্রেরি তিনি স্বয়ং। ইউনিভার্সিটির ছাপছোপ বিশেষ কিছু তার গায়ে লাগেনি সত্যি, কিন্তু মনে হয় এত বড় বিরাট পাণ্ডিত্য এদেশে কম লোকেরই আছে। আপনার ভগ্নিপতি তিনি, কখনো দেখেননি তাকে? না। কিরকম দেখতে? ঠিক আমার উল্টো, যেমন দিন আর রাত। আমি কালো, তার বর্ণ সোনার মতো। গায়ের জোর তার এই অঞ্চলে বিখ্যাত। মা ছাড়া তার মুখের পানে চেয়ে কথা কইতেও কেউ সাহস করে না। আমার মেজদিও না? না, আপনার মেজদিও না। ভয়ানক বদরাগী বুঝি? না, তাও না। ইংরেজিতে যে অ্যারিস্টোক্র্যাট বলে একটা কথা আছে, আমার দাদা বোধ করি কোনো জন্মে তাদের রাজা ছিলেন, অন্তত আমার তাই ধারণা। বদরাগী কিনা জিজ্ঞেস করছিলেন? কোনো রকম রাগারাগি করবার তার অবকাশই হয় না। দাদার উপর আপনার ভয়ানক ভক্তি, তাই না? এই কথার জবাব যদি কখনো সম্ভব হয় আপনাকে আরেকদিন দেব। আচ্ছা, আপনি আপনার বাবার সঙ্গে আজ কলকাতা যাবেন না? না, তার ফেরবার পথে বোম্বাই চলে যাব। বরঞ্চ আমি বলি তার ফেরবার পথেই এখানে কিছুদিন থেকে যাবেন। প্রথমে সেই ইচ্ছে ছিল, কিন্তু এখন দেখছি তাতে ঢের অসুবিধে। আমাকে পৌঁছে দেবার কেউ নেই। কিন্তু আপনি যদি রাজি হন, আপনার পরামর্শ শুনি। আমি তো তখন থাকবো না। এই সোমবার মাকে নিয়ে কৈলাস তীর্থে যাত্রা করব। আর এই জন্যে বুঝি ঠিক সেই সময় আমাকে এখানে এসে থাকবার সুপরামর্শ দিচ্ছেন? সত্যিই তাই। বৌদি এত কথা লিখেছেন, কেবল এই খবরটি দেননি যে আমাদের এটা কত বড় গোড়া হিঁদুর বাড়ি। এর আচার বিচারের কঠোরতার কোনো আভাস তার চিঠিতে পাননি? না। একা আমি ছাড়া আপনার ছোঁয়া জল পর্যন্ত খাবার লোক এ বাড়িতে কেউ নেই। কিন্তু দাদা? না। মেজদি? না, তিনিও না। আমরা চলে গেলে তবু হয়তো দুদিন এখানে এসে থাকতে পারেন, কিন্তু মা থাকতে একটা দিনও আপনার এ বাড়িতে থাকা চলে না। সত্যি বলছেন? সত্যি বলছি।
এত কথা আমি কিছুই জানতাম না দ্বিজবাবু। চলুন, বাবার ট্রেনের সময় হয়ে এলো, নিচে যাওয়া যাক। আয় বন্দনা, কাকা খেতে বসেছেন, আর কাকার পাশে দাঁড়িয়ে তোর জামাইবাবু। প্রণাম কর। নমস্কার মুখুজ্জি মশাই। বাবা, তুমি একলা খেতে বসেছো? আমাকে ডেকে পাঠাওনি কেন? আমার যে গাড়ির সময় হয়ে এলো, কিন্তু তোমার তো আর তাড়াতাড়ি নেই। আমি চলে গেলে তোমরা ধীরে সুস্থে খাওয়া দাওয়া করতে পারবে। মেজদি, অতগুলো দামি রূপোর বাসন নষ্ট করলে কেন? বাবাকে এনামেল কিংবা চীনামাটির বাসনে খেতে দিলেই তো হতো। তাই তো, হে তো আমি লক্ষ্যই করিনি। সতী কোথায় গেল? আমাকে ডিশে খেতে দিলেই তো হতো। হে, তোমার দিদির কাছে শোনোনি যে এ গোড়া হিঁদুর বাড়ি, এখানে এনামেল বলো চিনিমাটি বলো কিছুই ঢোকবার জো নেই, শোনোনি? কিন্তু দামি পাত্রগুলো তো নষ্ট হয়ে গেল। তোমার বাবা সম্বন্ধে আমার গুরুজন, এ বাড়িতে অত্যন্ত সম্মানিত অতিথি। রূপোর বাসনের যত দামি হোক, তার মর্যাদার কাছে একেবারেই তুচ্ছ। তোমার দিদির মতো তোমারও যদি কোনো গোনাদের বাড়িতে বিয়ে হয়, তোমার বাবা এলে তাকে মাটি সরাতে খেতে দিও। ফেলা গেলে কারো গায়ে লাগবে না, কি বলো বন্দনা? ইস, তাই বই কি, বাবার জন্য আমি সোনার পাত্র গড়িয়ে দেব। সে তুমি পারবে না। যে পারে সে বাবার সম্বন্ধে অমন কথা মুখেও আনতে পারে না, এমনকি অপরকে অপমান করার জন্যও না। কাকা, তোমাকে আর কি এনে দেবো বলো? যথেষ্ট, আমার খাওয়া হয়ে গেছে মা। আসুন কাকাবাবু, গাড়িতে উঠুন। বাবা, আমি তোমার সঙ্গে যাব। এই রোদে স্টেশনে গিয়ে কি লাভ মা? শুধু স্টেশনে নয়, কলকাতায় যাব। যখন বোম্বাই যাবে, আমি তোমার সঙ্গে চলে যাব। সে কি কথা? তুমি দিন কয়েক থাকবে বলেই তো জানি। না কিন্তু তোমার তো এখনো খাওয়া হয়নি। না, দরকার নেই, কলকাতা পৌঁছে খাবো। তুমি চলে যাচ্ছ, তোমার মেজদি শুনেছেন? ঠিক জানি নে, আমি চলে গেলেই শুনতে পাবেন। তুমি না খেয়ে অমন করে চলে গেলে সে ভারী কষ্ট পাবে। কষ্ট কিসের? আমাকে তো তিনি নেমন্তন্ন করে আনেননি যে না খেয়ে চলে গেলে তার আয়োজন নষ্ট হবে। তিনি নির্বোধ নন, বুঝবেন। আমিও জানতাম ও দিন কয়েক সতীর কাছেই থাকবে, কিন্তু একবার যখন গাড়িতে গিয়ে উঠেছে তখন আর নামবে না। রসগোল্লা, এই ট্রেনে যাওয়া সম্ভব হবে বলে তো মনে হচ্ছে না বাবা। কেন? আরে দেখছো না, মাতাল ছোকরা ফিরিঙ্গিগুলো তো ফার্স্ট ক্লাস কম্পার্টমেন্টটা একবার দখল করে রয়েছে। চলুন আজ বাড়ি ফিরে যাই। না না তো কি, না হয় রাত্রির ট্রেনে। না, গাড়িতে 4-5 জন আছে, আর 4-5 জনের জায়গা হওয়া চাই। আরে চাই তো জানি, কিন্তু ওরা সব মাতাল যে। সে ওদের শখ, আমাদের নয়। উঠুন, আমি সঙ্গে যাব। এসো বন্দনা, আসুন কাকাবাবু। এই যে গার্ড সাহেব, এই লোকগুলো খুব সম্ভব ফার্স্ট ক্লাসের প্যাসেঞ্জার নয়। আপনার ডিউটি এদেরকে সরিয়ে দেয়া। Oh, yes. আমি এক্ষুনি ব্যবস্থা করছি। Hey, you people, please vacant this compartment. Don't you see? They are big people. তোমরা রেলওয়ে সার্ভেন্ট। তোমরা রেলের পাস নিয়ে যাচ্ছ। আর বোধহয় আমার সঙ্গে যাওয়ার প্রয়োজন নেই, ওরা আর কিছু করবে না। না, সে হবে না, সঙ্গে আপনাকে যেতেই হবে। কিন্তু আমি যে কিছু খেয়ে আসিনি। খেয়ে আমিও তো আসিনি। সে তোমার শখ, কিন্তু একটু পরেই আসবে হোটেলওয়ালা বড় স্টেশন, সেখানে ইচ্ছে হলে খেতে পারবে। কিন্তু সে ইচ্ছে হবে না, উপোস করতে আমিও পারি। শোনো, তোমরা মাকে গিয়ে বলো যে উনি সঙ্গে গেলে কাল কিংবা পরশু ফিরবে। আচ্ছা মহারাজ মশাই, আপনি তো একদমই কম না। কেন? আপনি যে জোর করে আমাদের গাড়িতে তুললেন, কিন্তু ওরা তো ছিল মাতাল। যদি নেমে গিয়ে একটা মারামারি বাঁধিয়ে দিত, তাহলে ওদের চাকরি যেত। লোকে বলে দেশের লোকের কাছে আপনি একটা টেরার। শুনি বাড়ির সবাই আপনাকে বাঘের মতো ভয় করে, সত্যি? শুনলে কার কাছে? মেজদির কাছে। বলেন ভয়ে গায়ের রক্ত জল হয়ে যায়। ওটা দরকার, নইলে মেয়েদের শাসনে রাখা যায় না। তোমার বিয়ে হলে বিদ্যেটা ভাইয়াকে শিখিয়ে দিয়ে আসবো। দেবেন,
কিন্তু সব বিদ্যে সকলের বেলায় খাটে না, এও জানবে। মেজদি বরাবরই ভালো মানুষ, কিন্তু আমি হলে আমাকে সকলের ভয় করে চলতে হতো। খুব আশ্চর্য নয়, কারণ একটা বেলার মধ্যে নমুনা যা দেখিয়ে এসেছো তাতে বিশ্বাস করতে প্রবৃত্তি হয়। অন্তত মা সহজে ভুলতে পারবেন না। আপনার মা কি করেছেন জানেন? আমি প্রণাম করতে গেলুম, তিনি পিছিয়ে সরে গেলেন। আমার মায়ের বৈঠকি মাত্র দেখে এলেন, আর কিছু দেখার সুযোগ পেলে না। পেলে বুঝতে এই নিয়ে রাগ করে না খেয়ে আসেন, তারপর আর কিছু নেই। বুড়ি, আমাকে একটু জল দাও তো মা। কলকাতায় আপনারা কোথায় উঠবেন? গ্র্যান্ড হোটেলে তো বরাবর উঠি, ওখানেই উঠবো। কিন্তু বিপ্রদাস, তুমি বোধহয় আমাদের সঙ্গে। না, আমার জন্য চিনতে নেই। বউ বাজারে দ্বিজুর একটা বাড়ি আছে, প্রায় আসতে হয়। লোকজন সবাই আছে। আচ্ছা, আজ সবাই মিলে সেখানেই চলুন না। বেশ হবে বাবা, চলো আমরা সেইখানে যাই। এই নাও তোমার জল। দিদি, আপনার জন্যই দাঁড়িয়ে আছি। চলুন স্নানের ঘরটা দেখিয়ে দিই। আমি এ বাড়ির দাসী। বাবা উঠেছেন? না, কাল শুতে দেরি হয়েছে, হয়তো উঠতেও দেরি হবে। তোমাদের বড়বাবু? তিনি গঙ্গা স্নান পুজো আহ্নিক সেরে কাছারি ঘরে গেছেন। খবর পাঠাবো কি? না, তার দরকার নেই। তোমাদের এখানে বাথরুম শোবার ঘরের কাছে থাকবার জো নেই না? না, মা মাঝে মাঝে কাজে কলকাতায় এলে এখানেই থাকেন কি না, তাই ওসব হবার জন্যে। এখানে সে প্রবল প্রতাপ মা। তোমাকে কি বলে ডাকবো? এখানে তুমি ছাড়া আর বোধহয় কোনো দাসী নেই? আছে, কিন্তু তাদের অনেক কাজ, উপরে আসবার সময় পায় না। যার দরকার হয় আমাকেই আদেশ করবেন দিদি। আমার নাম অন্নদা, কিন্তু পাড়াগাঁয়ের লোক, হয়তো অনেক দোষ ত্রুটি হতে পারে। কোথায় তোমার বাড়ি অন্নদা? তোমার কে কে আছে? বাড়ি আমার এদের গ্রামে, বলরামপুরে। একটি ছেলে, তাকে এরাই লেখাপড়া শিখিয়ে কাজ দিয়েছেন। বউ নিয়ে দেশেই থাকে। তবে নিজে তুমি এখনো চাকরি করো কেন? বউ ছেলে নিয়ে বাড়িতে থাকলেই তো পারো। দুঃখের দিনে বাবুদের কথা দিয়েছিলাম, নিজের ছেলে যদি মানুষ হয় পরের ছেলেদের মানুষ করার ভার নেব। সেই ভারটি ঘাট থেকে নামাতে পারিনি দিদি। দেশের অনেকগুলি ছেলে কলকাতার এই বাড়িতে থেকে লেখাপড়া করে, আমি না দেখলে তাদের দেখবার কেউ নেই। কিন্তু কথায় কথায় আপনার অনেক দেরি হয়ে যাচ্ছে, আপনি স্নান করে আসুন দিদি। মুখুজ্জে মশাই, বাবা কোথায়? তাকে তো দেখছি না। উনি হাওড়া রেল স্টেশনে গেছেন গাড়ি রিজার্ভ করতে। কিন্তু বাবা তা করতে যাবেন কেন? তার ছুটি শেষ হতে এখনো 8-10 দিন বাকি আছে। তাছাড়া আমাকে না বলে। বলবার সময় পাননি, বোধ করি ফিরে এসেই বলবেন। সকালে বলরামপুর থেকে লোক এসেছে তার বোম্বাই অফিসের জরুরি তার নিয়ে। মুখের ভাব থেকে সন্দেহ রইল না যে না গেলেই নয়। কিন্তু আমি এত শীঘ্রই যেতে যাব কেন? নিশ্চয়ই যেতে যাবে কেন, তোমারও খবর আছে। মা খবর পাঠিয়েছেন তুমি যেন তোমার বাবার সঙ্গে কোনো মতেই ফিরে না যাও। আজ রাতের ট্রেনেই তোমার মেজদি আর দ্বিজুকে নিয়ে মা রওনা হচ্ছেন। মা আসছেন? ভালো আছো তো মা? হ্যাঁ মা, কিন্তু আমার জন্য আপনি এত কষ্ট করে। না এসে কি করি বলো তো? আমার একটি পাগলি মেয়ে রাগ করে না খেয়ে চলে এসেছে। তাকে শান্ত করে বাড়ি ফিরিয়ে না নিয়ে গেলে নিজে যে শান্তি পাই না মা। কি করে জানলেন আমি রাগ করে এসেছি? আগে ছেলে মেয়ে হোক, তখন আপনি বুঝবে। তা হ্যাঁ মা, ম্যানেজারের মুখে শুনলাম বিআই মশাই নাকি অসুস্থ। হ্যাঁ মা, গতকাল সকালে হাওড়া স্টেশনে গিয়েছিলেন গাড়ি রিজার্ভ করতে। প্ল্যাটফর্মে ভিড়ের হুড়োহুড়িতে কে নাকি তার পায়ের উপর ভারী কাঠের বাক্স ফেলে দিয়েছিল। তো চিকিৎসার ত্রুটি হয়নি তো? না মা, সেসব ঠিক মতোই হয়েছে, তবে কিছুদিনের জন্য তার চলাহাঁটা বন্ধ। চলো তো মা, কোন ঘরে তোমার বাবা আছেন, আমাকে নিয়ে যাবে। বাসু, তোমার বন্দনা মাসিকে প্রণাম করো। থাক থাক, আমাকে চিনতে পেরেছো বাসু? পেরেছি মাসিমা। কিন্তু তুমি তো ছিলে তখন 5-6 বছরের ছেলে, মনে থাকবার তো কথা নয় বাবা। তবু মনে আছে মাসিমা, তোমাকে দেখে চিনতে পেরেছিলাম। আমাদের বাড়ি থেকে তুমি রাগ করে চলে গেলে, আমি স্কুল থেকে ফিরে গিয়ে তোমাকে দেখতে পেলুম না। রাগ করে চলে যাবার কথা তুমি কার কাছে শুনলে? কাকাবাবু বলছিলেন ঠাকুরমাকে। রাগ করার কথা আপনি বা জানলেন কি করে? শুধু আমিই নয়, বাড়ির সবাই জানে। তাছাড়া আপনি লুকোবার তো বিশেষ চেষ্টা করেননি। সবাই আমার রাগ করাটাই জানে।
তার কারণটা কি জানে? সবাই না জানুক, আমি জানি। রায় সাহেবকে একলা টেবিলে খেতে দেওয়া হয়েছিল বলে। কারণটা যদি তাই হয়, আমার রাগ করাটা আপনি উচিত বিবেচনা করেন? করি, যদিও তাদের আর কোনো উপায় ছিল না। আপনি আমার বাবার সঙ্গে বসে খেতে পারেন? পারি, কিন্তু দাদা বারণ করলে পারিনি। তাকে কেউ কখনো উপেক্ষা করে না। মেজদির চিঠিতে জানি দেশের জন্য আপনি অনেক কিছু করেন, যা দাদার ইচ্ছার বিরুদ্ধে। তার ইচ্ছের বিরুদ্ধে হলেও তার নিষেধের বিরুদ্ধে নয়, তাহলে পারতুম না। 3-4 দিন একসঙ্গে আছেন, এখনো তাকে চিনতে পারেননি? না, আপনার কাছ থেকে তাকে চিনতে শিখবো আশা করে আছি। তাহলে প্রথম পাঠ নিন, ওই জুতো জোড়াটা খুলে ফেলুন। আর মার সামনে আপনাকে মিস রায় বলা চলবে না, অতএব নাম ধরেই ডাকবো, যেন রাগ করে আবার একটা কাণ্ড বাঁধাবেন না। না, রাগ করব কেন? কিন্তু আপনাকে ডাকবো কি বলে? আমাকে আমাকে দ্বিজুবাবু বলেই ডাকবেন, কিন্তু দাদাকে মুখুজ্জি মশাই বলা মানাবে না। তাকে সবাই বলে বড় দাদা বাবু, আপনাকে ডাকতে হবে বড় দাদা বলে। এই হলো আপনার দ্বিতীয় পাঠ। ওই যে মা আসছেন। বন্দনা, তুমি স্নান করে কাপড় ছেড়ে একবার রান্নাঘরে যাও তো মা। এতগুলি লোকের কি ব্যবস্থা বামন ঠাকুর করেছে জানি নে। আমিও আন্নিকটা সেরে যাচ্ছি। আচ্ছা মা। আয় অন্নদা। রান্নাঘরে যাব, শেষকালে কোনো গোলযোগ ঘটবে না তো? না, অন্নদা দিদি সেই পরিচয় বোধহয় আপনার দিয়েছেন। ওর কথা মা কখনো ঠেলতে পারেন না, ভারী ভালোবাসেন। ম্লেচ্ছ অপবাদটা বোধ করি আপনার কাটলো। একটা মজার কথা শুনেছিস বিপিন? কি কথা মা? দ্বিজুদের কি একটা হাঙ্গামার মিটিং ছিল আজ। পুলিশে হতে দেবে না, আর ওরা করবেই। লাঠালাঠি মাথা ফাটাফাটি হতোই, শুনে সে গেছে নাকি? না, সে কথাই তো তোকে বলতে এলো। কারু মানা সে শুনবে না, এমনকি তার বউ দিদির পর্যন্ত না। শেষ পর্যন্ত শুনতে হলো বন্দনার কথা। সত্যি নাকি? তাই তো হলো দেখলাম। কবে নাকি ওদের শর্ত ছিল, এখানে একজন চালচলনে এবারই নিয়ম লঙ্ঘন করবে না, আর তার বদলে অন্যজনকে তার অনুরোধ মেনে চলতে হবে। যাকে আমার ভাবনা ঘুচলো বিপিন, কি করে আসবে, কি পেশাদ বাঁধবে। ভাবি শেষ পর্যন্ত এত বড় বংশের ও একটা কলঙ্ক হয়ে না দাঁড়ায়। না না, সে ভয় করো না, দ্বিজু কলঙ্কের কাজ করবে না। ধর যদি হঠাৎ একটা জেল হয়েই যায়, সে আশঙ্কা কি নেই? আশঙ্কা আছে জানি, কিন্তু জেলের মধ্যে তো কলঙ্ক নেই মা। কলঙ্ক আছে কাজের মধ্যে। তেমন কাজ কোনোদিনই করবে না। ধরো ধরো যদি আমারই কখনো জেল হয়, হতেও তো পারে, তখন কি আমার জন্য তুমি লজ্জা পাবে মা? বলবে কি বিপিন আমার বংশের কলঙ্ক? বালাই ষাট, ওসব অলক্ষণে কথা তুই বলিস নে বাবা। জেল হবে তোর, আমি বেঁচে থাকতে? এতদিন ঠাকুর দেবতাকে তবে ডেকেছি কেন? এ সম্পত্তি রয়েছে কিসের জন্যে? তার আগে সর্বস্ব বেঁচে ফেলবো, তবু এ ঘুরতে দেব না বিপিন। মা, এবেলা কি? এসো মা, এসো। ছেলেটাকে অনেক দিন বুকে করিনি, তাই একটু স্বাদ হলো নিতে। বুড়ো ছেলে, আমি কিন্তু সকলকে বলে দেব। তা দিও মা, তা দিও, কিন্তু ওই বুড়ো কথাটি মুখে এনো না মা। এই তো সেদিনের কথা, বিয়ের কোণে উঠোনে এসে দাঁড়িয়েছি। আমার পিসশাশুড়ি তখনও বেঁচে। বিপিনকে আমার কোলে ফেলে দিয়ে বললেন, এই নাও তোমার বড় ছেলে বৌমা। কাজকর্মের ভিড়ে অনেকক্ষণ কিছু খেতে পাইনি, আগে খাইয়ে ঘুম পাড়াও, তারপর হবে অন্য কাজ। তিনি বোধহয় দেখতে চাইলেন আমি পারি কিনা। আপনি তখন কি করলেন মা? ঘুমটার ভেতর থেকে চেয়ে দেখি একটাল সোনা দিয়ে গড়া জ্যান্ত পুতুল বড় বড় চোখ মেলে আশ্চর্য হয়ে আমার পানে তাকিয়ে আছে। বুকে করে দিলুম ছুট। সেদিন পাড়া প্রতিবেশী মেয়েরা কেউ কেউ বললে বেহায়া, কেউ আরো কত কি, কিন্তু কিন্তু আমি গ্রাহ্যই করলুম না। মনে মনে বললুম, বলুক গে ওরা। যে রত্ন কোলে পেলুম তাকে তো আর কেউ কেড়ে নিতে পারবে না। আর আর আমার সেই ছেলেকে তুমি বলো কিনা বুড়ো বুড়ো। মা, আপনার দুটি ছেলের মধ্যে কোনটিকে বেশি ভালোবাসেন? সত্যি করে বলুন তো। অসম্ভব সত্যি হলেও বলতে নেই মা, শাস্ত্রে নিষেধ আছে। হ্যাঁ মা, যা বলতে এসেছিলে সেটা এখনো বললে না। ওহো হ্যাঁ মা, এবেলা রান্নার কথা আপনাকে জিজ্ঞেস করতে এসেছিলুম। আমি যাই, কিন্তু আপনিও একটু শিগগিরই করে আসুন।
সব ভুলে গিয়ে আবার যেন ছেলে কোলে করে বসে থাকবেন না। হ্যাঁ রে বিপিন, তুই কি বাড়িয়েই না বলতে পারিস। কিসের মা? অক্ষয়বাবুর মেয়ে মৈত্রীকে আমরা যে দেখে এলো। মেয়েটি কি মন্দ? না, মন্দ বলি নে, সচরাচর এমন মেয়ে চোখে পড়ে না সত্যি। তাই বলে আমার বৌমার সঙ্গে তুই তুলনা করলি? আর বৌমার কথা থাক, রূপে বন্দনার কাছে কেউ দাঁড়াতে পারে? তবে বুঝি তোমরা আর কাউকে দেখে এসেছো? তাই বটে। আমাদের সঙ্গে তার কত কথা হলো, কি যত্ন করি না সে বৌমাদের খাওয়ালে। তারপরে কত বই, কত লেখাপড়ার কথা বন্দনার সঙ্গে হলো। আর তুই বলিস আমরা কাকে দেখে এসেছি? বন্দনার সব প্রশ্নের জবাব সে হয়তো দিতে পারেনি, কিন্তু মা, লেখাপড়ায় বন্ধনে স্কুল কলেজের কত বই পড়ে কতগুলো পরীক্ষা পাশ করেছে। আর তার শুধু বাপের কাছে ঘরে বসে শেখা। এই যেমন আমার সঙ্গে তোমার ছোট ছেলের তফাৎ। দিজু MA পাস আর আমি। চুপ কর বিপিন, চুপ কর। দিজু ও ঘরে আছে, শুনতে পেলে লজ্জায় বাড়ি ছেড়ে পালাবে। আর তোর মা মুখ্য বলে কি এতই মুখ্য যে কলেজের পাশ করাকেই চতুর্বর্গ ভাববে? কিন্তু অক্ষয় বাবুকে তো একটা জবাব দিতে হবে মা। সেদিন তাকে ভরসা দিয়েছিলাম, আমার মায়ের বোধহয় অমত হবে না। ও কথা না বললেই ভালো হতো বিপিন। তা সে যাই হোক, বৌমার মত কি হচ্ছে তা আগে শুনি, তারপরে তাকে বললেই হবে। আসুন বেয়ান। আরে ও কি লজ্জা কিসের? ও যে আমাদের সুধীর। আমার অসুখের খবর পেয়ে মাদ্রাজ থেকে দেখতে এসেছে। সুধীর, ইনি বন্দনার দিদির শাশুড়ি, বিপ্রদাসের মা। একে প্রণাম করো। বেঁচে থাকো বাবা। সুধীরের বাবা আর আমি একসঙ্গে বিলেতে পড়েছিলুম বেয়ান। তখন থেকে আমার পরম বন্ধু। সুধীর নিজেও বিলেতে অনেকগুলো পাশ করে মাদ্রাজের শিক্ষা বিভাগে ভালো চাকরি পেয়েছে। কথা আছে ওদের বিয়ের পরে ও বন্দনাকে সঙ্গে নিয়ে আবার বিলেতে বেড়াতে যাবে। সেখানে ইচ্ছে হয় বন্দনা কলেজে ভর্তি হবে, না হয় দেশ দেখি দুজনে ফিরে আসবে। সুধীর, তোমাদের বাড়ি কোথায় বাবা? এখন বোম্বাইয়ে, কিন্তু বাবার মুখে শুনেছি আগে ছিল দুর্গাপুরে। বর্তমানে সেখানে বোধ করি আমাদের আর কিছু নেই। কোন দুর্গাপুর সুধীর? বর্ধমান জেলার? হ্যাঁ, কালনার কাছে কোন একটি ছোট্ট গ্রাম। এখন নাকি সে দেশ ম্যালেরিয়ায় ধ্বংস হয়ে গেছে। তোমার বাবার নামটি কি? শ্রী রামচন্দ্র বসু। তোমার পিতামহের নাম কি ছিল? হরিহর বসু? আপনি কি ওদের জানেন নাকি? হ্যাঁ জানি। দুর্গাপুরে আমার বাড়ি। ছেলেবেলায় দিদিমার কাছে মানুষ হয়েছে বলে ও গ্রামের প্রায় সকলকেই চিনি। এদের বাড়ি ছিল আমাদেরই পাড়ায়। কিন্তু এখন আর কথা কইবার সময় নেই সুধীর। আমার আন্নিকে সময় হয়ে যাচ্ছে, কিন্তু কিছু না খেয়ে যেন চলে যেও না। তার আর বাকি নেই। বিপ্রদাসবাবু আগেই সে কাজ সমাধা করে দিয়েছেন। দিয়েছে? আচ্ছা, তাহলে এখন আমি আসি। একবার আসতে পারি দিজুবাবু? পারো। একবার নয়, শত সহস্রবার, অসংখ্যবার পারো। কি পড়ছিলেন? ভূতের গল্প। অতিথি বড় না ভূতের গল্প বড়? ভূতের গল্প বড়। সকল সময় তামাশা ভালো নয়। আমরা যে আপনার বাড়িতে অতিথি, সে জ্ঞান আপনার আছে? তোমরা যে দাদার বাড়িতে অতিথি, এ জ্ঞান আমার পূর্ণমাত্রাই আছে। এবং বাড়িওয়ালা আদেশ দিয়ে গেছেন তোমাদের যত্নের যেন কোনো ত্রুটি না হয়। নিশ্চয় হতো না, কিন্তু এই ভূতের গল্পটা আত্মবিস্তৃত হয়ে কর্তব্যে কিঞ্চিত শৈথিল্য ঘটেছে। অতএব অতিথির কাছে ক্ষমা প্রার্থনা করি। সমস্ত দিনটা আমার কত কষ্টে কেটেছে জানেন? নিশ্চয় জানি। অথচ প্রতিকারে কি কোনো উপায় করেছেন? না করার প্রথম কারণ পূর্বেই নিবেদন করেছি। দ্বিতীয় কারণ, এ প্রতিকার আমার সাধ্যাতীত। মা এবং মেজদি এমন হঠাৎ বাড়ি চলে গেলেন কেন? মেজদি গেলেন প্রবল পরাক্রান্ত শাশুড়ির হুকুম বলে, নইলে তিনি নির্দোষ। কিন্তু মা গেলেন কেন? মা তোমার উপরেই রাগ করে চলে গেছেন বটে, কিন্তু তোমার কিছুমাত্র অপরাধ নেই। সমস্ত দোষ মার নিজের। ঠিক বুঝতে পারলুম না দিজুবাবু। জানো নিশ্চয়ই যে একদিন তোমার প্রতি ছিল তার যত বিতৃষ্ণা, আরেকদিন জন্মালো তার তেমনি গভীর স্নেহ। রূপে গুণে বিদ্যায় বুদ্ধিতে একা বৌদি ছাড়া মার কাছে কেউ তোমার আর জোড়া রইল না। তোমাকে ম্লেচ্ছ বলে সাধ্যকার। হাসছো কি বন্দনা? আসলে সেই তো হয়েছে সকলে বিপদ। এতে বিপদ কিসের জন্যে? তবে অবধানপূর্বক শ্রবণ করো। দয়াময়ের দুই পুত্র, জ্যেষ্ঠ ও কনিষ্ঠ। জ্যেষ্ঠের প্রতি তার যেমন অগাধ আশা ভরসা, কনিষ্ঠের প্রতি তার তেমনি অপরিসীম সন্দেহ ও ভয়। তার ধারণা অপদার্থতায় পৃথিবীতে কনিষ্ঠের সমকক্ষ কেউ নেই। কিন্তু মা তো,
গর্ভে ধারণ করে সন্তানকে সহজে জলাঞ্জলি দিতে পারেন না। অতএব মনে মনে পুত্রের সদ্গতির উপায় নির্ধারণ করলেন। তোমার স্কন্ধে তাকে সুপ্রতিষ্ঠিত করে দিয়ে সংসার মরুভূমি নির্ভয়ে উত্তীর্ণ করে দেবেন। কিন্তু বিধাতা বিরূপ। অকস্মাৎ কাল সন্ধ্যায় আবিষ্কৃত হলো বন্দনার স্কন্ধদেশে স্থান নাই। অর্থাৎ কিনা দয়াময়ীর সকল সংকল্প, সকল স্বপ্নজাল ধ্বস্ত বিধ্বস্ত করে দিয়ে কে এক সুধীরচন্দ্র তথায় পূর্বাহ্নেই সমারূঢ়, তাকে নাড়ায় সাধ্যকার। এরকম হাসির কারণটা কি? মা অপদস্থ হয়েছেন তাই, না আপনি নিজে অব্যাহতি পেলেন তারই আনন্দ উচ্ছ্বাস? এর কোনোটাই নয়। আমাকে না হোক, দাদাকেও মা যদি তার ষড়যন্ত্রের আভাস দিতেন, তার আর কিছু না ঘটুক, এই কর্মভোগ থেকে তাকে নিষ্কৃতি দিতে পারা যেত। দাদা এবং আমি উভয়ই জানতুম তুমি অন্যের বাগদত্তা বধূ, পরস্পর প্রণয় শৃঙ্খলে আবদ্ধ। আপনারা কার কাছে কবে শুনলেন? তোমার বাবার কাছে। না না, রাগ করো না বন্দনা, সাদাসিধে নিরীহ মানুষ। চিত্তের প্রফুল্লতায় সুসংবাদ আমাদের দুভাইয়ের কাছে চেপে রাখবার প্রয়োজনই মনে করেননি। এই জন্যে কি মুখুজ্জি মশাই মৈত্রীকে দেখতে আমাদের পাঠিয়েছিলেন? সে ঠিক জানিনি, কারণ দাদার সমস্ত মনের কথা দেবতারও অজ্ঞাত। মৈত্রী দেবী সম্বন্ধে আপনার অভিমতটা কি? এ বাড়িতেও প্রশ্ন অবৈধ। আমি তৃতীয় পক্ষ। প্রথম ও দ্বিতীয় পক্ষ অর্থাৎ মা ও দাদা যে কোনো নারীর গলদেশে আমাকে বন্ধন করে দেবেন, তারই কণ্ঠলগ্ন হয়ে আমি পরমানন্দে ঝুলতে থাকবো। আর ধরুন মৈত্রীর পরিবর্তে বন্দনার গলদেশে যদি তারা আপনাকে বেঁধে দেন? হায় বন্দনা, সে আশা বৃথা। দুষ্ট রাহু পূর্ণচন্দ্র ভক্ষণ করেছে। কোথাকার সুধীর চন্দ্র লাফ মেরে এসে প্রাসাদে আগুন ধরিয়ে দিলে দ্বিজদাসের স্বর্ণলঙ্কা চোখের সম্মুখে ভস্মীভূত হয়ে গেল। স্বর্ণলঙ্কা সবটা তো পড়েনি দ্বিজবাবু, অশোক কাননটা রক্ষে পেয়েছিল। সে আশ্বাস বৃথা। শ্রীরামচন্দ্রের বরাতে জোর ছিল, কিন্তু আমি সর্ববাদী সম্মত হতভাগ্য দ্বিজদাস। আমার দগ্ধ অদৃষ্টে সমস্ত আশাই পুড়ে ছাই হয়ে গেছে। না, যায়নি। দ্বিজদাস হতভাগ্য বলে বন্দনা হতভাগিনী নয়। আমার অদৃষ্টকে পুড়িয়ে ছাই করে এ সাধ্য সুধীরের নেই, সংসারের কারণে, মায়েরও না, আপনার দাদারও না। বন্দনা, আমার মনের কথা আপনি টের পাননি? আজ কি এই ছলনা করতে চান? না, ছলনা করতে চাইনি বন্দনা। অনুমান করেছিলাম তা মানি, কিন্তু সন্দেহ ছিল প্রচুর। কিন্তু আমার তো ছিল না, সে প্রথম দিন থেকেও না। বাড়ি থেকে রাগ করে চলে এলুম। একলা উপরের ঘরের জানালা দাঁড়িয়ে হাত তুলে ইঙ্গিতে আমায় বিদায় দিলেন। মাত্র একটি বেলার পরিচয়, তবু কি অর্থ তার আমার কাছে এতটুকু অস্পষ্ট ছিল ভাবেন? কিন্তু মা, তাকে বোঝাবে কি করে? মা আপনিই বুঝবেন। আমাকে তিনি মেয়ের মতন ভালোবাসেন। আজ হঠাৎ যত চঞ্চল হয়ে যান, যা জেনে গেছেন সে যে সত্যি নয় এ কথা মাকে যদি না বোঝাতে পারি, আমি কিসের আশা করি বলুন তো? আমার কোনো ভাবনা নেই দ্বিজবাবু। একদিন না একদিন সমস্ত কথা তাকে আমি বোঝাবো। কি বন্দনা, তুমি কাঁদছ যে? সুধীর তো তোমার কাছে কোনো দোষ করেনি বন্দনা। দোষের বিচার কিসের জন্য বলুন তো? আমি কি তার অপরাধের প্রতিশোধ নিতে বসেছি? মাকে আমাদের এসব কথা জানিয়ে কোনো লাভ নেই। তিনি তোমাকে মেয়ের মতো ভালোবাসেন, এ আমি জানি। তাই তার মনের একান্ত আশা ছিল তুমি হবে এ বাড়ির ছোট বউ। কিন্তু সে হবার আর জো নেই। তার মতে বাগদান মানেই সম্প্রদান। ভালোবেসে যাকে সম্মতি দিয়েছ সেই তোমার স্বামী। বিয়ের মন্ত্র পড়া হয়নি বলে তাকে তুমি ত্যাগ করতে পারো, কিন্তু সেই শূন্য আসন জুড়ে দয়াময়ের ছেলে গিয়ে বসতে পারে না। মা কি এসব বলে গেছেন দ্বিজবাবু? বলা অসম্ভব বলে মনে করি না। বৌদি বলছিলেন মায়ের সবচেয়ে বেশি বেজেছে এই ব্যথাটা যে সুধীর আমাদের জাত নয়। আসলে তোমরা জাত মানো না, কিন্তু এত বড় বিভেদ যে কিছু দিয়েই এই ফাঁক ভরানো যাবে না। আপনিও এই কথাই বলেন? আমি তো তৃতীয় পক্ষ বন্দনা, আমার বলায় কি আসে যায়? ও, বাবার ছুটি শেষ হয়েছে, কাল তিনি চলে যাবেন। আমিও কি তার সঙ্গে চলে যাব দ্বিজবাবু? কেউ কি আমার বলবার বন্দনা? যদি যাও আমাকে তুমি ভুল বুঝে যেও না। তুমি যাবার পরে তোমার হয়ে মাকে তোমার সমস্ত কথা জানাবো, লজ্জা করব না। তারপরে রইল আমাদের আজকের এই সন্ধ্যাবেলাকার স্মৃতি। অনুদি, অসুখ তো কখনো হয় না। মনে হচ্ছে কিছু ভোগাবে, সহজে নিষ্কৃতি দেবে না। না না, তুমি দুদিনেই ভালো হয়ে যাবে। আমি ডাক্তার ডাকতে পাঠিয়ে দিই, তাচ্ছিল্য করতে পারবো না। তাই দাও দিদি। বিপিন,
একটা কথা বলবো ভাই, রাগ করবে না তো? তোমার কথায় কখনো রাগ করেছি অনুদি? প্রাণ দিয়ে রোগের সেবাই করতে পারি, কিন্তু আমি মুখ্য মেয়ে মানুষ, জানি না তো ভাই কিচ্ছু। বাসুদেবের অসুখের সংবাদে কাল দ্বিজু বাড়ি চলে গেছে। দত্তমশাই শহরে নেই, বাড়িতে খবর পাঠাতে পারছি নে। ছেলের অসুখ ফেলে রেখে বই বা আসবে কি করে? তাই বন্দনা দিদিকে একটা খবর দিলে হয় না? বোম্বাই কি এপারা ওপারা দিদি যে খবর পেয়ে সে দেখতে আসবে? বন্দনা দিদি কলকাতাতেই আছে, এখনো তার বোম্বাইয়ে যাওয়া হয়নি। বন্দনা কলকাতায় আছে? হ্যাঁ, তার মাসির বাড়িতে বালিগঞ্জে। মেশো পাঞ্জাবের বড় ডাক্তার, মেয়ের বিয়ে দিতে দেশে এসছেন। হঠাৎ হাওড়া স্টেশনে দেখা, তারাও নামছেন গাড়ি থেকে, এরাও যাচ্ছেন বোম্বাইয়ে। মাসি কিছুতেই যেতে দিলেন না তাদের, একদিন আটকে রেখে রায় সাহেবকে যেতে দিলেন। তুমি তুমি এত কথা জানলে কি করে অনুদি? কাল ওরা বেড়াতে এসছিলেন, তুমি তখন আদালতে ছিলে। তাকে তাকে খবর দিয়ে কি হবে অনুদি? আমি সেরে উঠব। তবু মনে হয় একবার জানানো উচিত, নইলে বউ হয়তো দুঃখ করবে। হাজার হোক বোন তো। ঠিকানা জানো? আমাদের সোপার জানে, তাদের পৌঁছে দিতে গিয়েছিল। আচ্ছা, দাও একটা খবর। কিন্তু বিয়ে বাড়ির আমোদ আহ্লাদ ছেড়ে কি সে আসতে পারবে? মনে তো হয় না দিদি। মুখুজ্জি মশাই নমস্কার। ডেকে পাঠিয়েছেন কেন? সেবা করতে? অনুদি বলছিল ওষুধ খাওয়াবার সময় হয়েছে। কিন্তু একই ব্যাপার, ডাক্তারি ওষুধের শিশি যে, কোবরেজের বড়ি কোথায়? আমাদের চলতি ভাষায় ডেপো বলে একটা কথা আছে, তার মানে জানো বন্দনা? জানি মশাই জানি, মানুষ হয়ে যারা মানুষকে ঘেন্না করে, ছোঁয় না, তাদের বলে। এখন বলুন, নিজে কেমন আছেন? ভালো আছি, কিন্তু জ্বরটা রয়েছে। কিন্তু আমাকে ডেকে পাঠিয়েছিলেন কেন? আমাকে আপনার কিসের দরকার? দরকার আমার নয়, অনুদির। সেই বড় ভয় পেয়েছেন। তার মুখে শুনলাম পরশু তোমার বোনের বিয়ে, চুকে গেলে একদিন এসো। আমার জবানিতে তোমার মেজদি কিছু খবর পাঠিয়েছেন, সেগুলো তোমায় শোনাবো। আজ পারেন না? না, আজ নয়। মুখুজ্জি মশাই, অসুখ আপনার বেশি নয়, দুদিনে সেরে উঠবেন। আমি জানি আমার প্রয়োজন নেই, তবু আপনার সেবার ভান করে আমি থাকব। সেখানে ফিরে যাব না। আমার তরঙ্গটা আনতে লোক পাঠিয়ে দিয়েছি, আপনি আপত্তি করতে পারবেন না। কিসের আপত্তি বন্দনা, তোমার থাকার? কিন্তু বোনের বিয়ে যে... বিয়ে তো আমার সঙ্গে নয়, আমি না গেলেও বোনের বিয়ে আটকাবে না। কিন্তু এরই জন্য যে কলকাতায় রয়ে গেলে? এরই জন্যে নয়, দূরে থাকি, আপন সমাজের প্রায় কাউকে চিনি নে। মাসিমা ডাকলেন, ভাবলুম প্রকৃতির বিয়ের উপলক্ষে দৈবাত সে সুযোগ মিলল। হ্যাঁ, এমন আর পাবো না। কিন্তু সেই বিয়েটাই যে এখনো বাকি, দলের লোকদের চেনবার সুযোগ পেলে কই? সুযোগ পুরো পাইনি সত্যি, কিন্তু যতটা পেয়েছি সে আমার যথেষ্ট। দূর থেকে যাদের দেখতে চেয়েছিলাম তাদের দেখা পেয়ে গেছি। এমন ইচ্ছা নেই যে একটা দিনের জন্য ওদের মধ্যে গিয়ে কাটিয়ে আসি। হয়েছে কি বন্দনা, এত রাগ কিসের? কেউ টাকা ঠকিয়ে নেয়নি তো? না, ঠকিয়ে নেয়নি, ধার নিয়েছে। কত? বেশি না, 400-500। ছি ছি, এত অল্প পরিচয়ে যে কেউ কারোর কাছে টাকা চাইতে পারে আমি ভাবতেও পারিনি। আপনি হাসছেন যে? ভাবছি টাকার শোকটা মানুষকে কিরকম বক্তা করে তোলে, ও দোষটা আমারও আছে কিনা। টাকার জন্য আর ভাবনা নেই, আপনাকে সেবা করার মজুরি হিসেবে ডবল আদায় করে ছাড়ব। আপনি না দেন মায়ের কাছে আদায় হবে। 8টা বাজে, বিপিনের খাওয়ার সময় হয়েছে। চলো নদী, যাচ্ছি। কেমন যাই মুখুজ্জি মশাই? যাও, কিন্তু সেবার ত্রুটি হলে মজুরি কাটা যাবে। ত্রুটি হবে না মশাই, হবে না। বোনের বিয়ে নির্বিঘ্নে সমাধা হলো? হ্যাঁ, হলো। মাসি অনুরোধ রাখলে না? কত রাতে ফিরলে? রাত্রি তখন 3টে। মাত্র কয়েক ঘন্টা ছিলুম ওখানে, কিন্তু করে এসেছি অনেক। 1 বছরে যা করতে পারিনি, মিনিট 5-6 তা হয়ে গেল। সুধীরের সঙ্গে শেষ করে এলুম। বলো কি? হ্যাঁ, তাই। কিন্তু ওকে অকলে ভাসিয়ে দিয়ে আসেনি। কাল যে মেয়েটিকে দেখেছিলেন, তার নাম হেমনলিনী রায়। ওর জিম্মাতে সুধীরকে দিয়ে এলুম। ব্যাপারটা হলো কি? সুধীরের সঙ্গে হঠাৎ শেষ করে আসার মানে? শেষ করা মানে শেষ করা। আচ্ছা মুখুজ্জি মশাই, একটা কথা সত্যি জবাব দেবেন? সচরাচর তাই তো দিয়ে থাকি, প্রশ্নটা কি?
মেজদিকে আপনি কি সত্যি ভালোবাসেন? ছেলেবেলায় আপনাদের বিয়ে হয়েছে, সে কতদিনের কথা, কখনো কি এর অন্যথা ঘটেনি? তোমার মেজদিকেই বরঞ্চ এ প্রশ্ন জিজ্ঞেস করো। তিনি জানবেন কি করে? আপনার আসল মনের কথা তো শুনেছি কেউ জানতে পারে না। কিন্তু আমাকে তোমার সন্দেহ হয়। হয়। আপনি অনেক বড় মানুষ, কিন্তু তবুও মানুষ। মনে হয় কোথায় যেন আপনি ভারী একলা, যেখানে আপনার কেউ সঙ্গী নেই। স্ত্রীকে ভালোবাসা আমার ধর্ম, বন্দনা। ধর্ম যতদূর প্রসারিত ততদূর আপনি খাঁটি। তার চেয়েও বড় কি সংসারে কিছু নেই? দেখতে তো পাইনি বন্দনা। আমি দেখতে পাই মুখুজ্জে মশাই, বলবো সে কথা? না, একটি কথাও আর নয় বন্দনা। আজ তোমার ঘরে যাও, আবার যখন প্রকৃতস্থ হয়ে আলোচনার বুদ্ধি ফিরে পাবে তখন এর জবাব দেব। তুমি যাও। এই পঞ্চমীতে মায়ের পুকুর প্রতিষ্ঠা বৃহৎ ব্যাপার দাদা। মায়ের কাছ তো বৃহৎ ব্যাপারই হয় দিজু, এতে ভাবনার কি আছে? তা হয়। এবার সঙ্গে মিলেছে বাসুর ভালো হওয়ার মানত পুজো, সেও তো একটা অশ্বমেধ যজ্ঞ। আমার অসুখের কথা মা শোনেননি তো? না, সে বরঞ্চ ছিল ভালো। পুকুর প্রতিষ্ঠার হাঙ্গামা বন্ধ হতো। আত্মীয়দের আনবার ব্যবস্থা হয়েছে? হচ্ছে। ভূত ভবিষ্যৎ বর্তমান সকলকেই। সকন্যা অক্ষয়বাবুর আমন্ত্রণ লিপে গেছে। মায়ের বিশ্বাস বৃহৎ ব্যাপারে মৈত্রীর অগ্নি পরীক্ষা হয়ে যাবে। আমার উপর ভার পড়েছে তাদের নিয়ে যাবার। মা আর কাউকে নিয়ে যাবার কথা বলে দেননি? হ্যাঁ, অন্যদিকেও নিয়ে যেতে হবে। কলেজের ছেলেরা যদি কেউ যেতে চায় তারাও। তোর বৌদির কোনো ফরমাস নেই? না। মুখুজ্জে মশাই, আসতে পারি কি? পায়ে কিন্তু আমার জুতো রয়েছে। তা হোক, এসো। কোথাও যাচ্ছে নাকি বন্দনা? হ্যাঁ, মাসিমার বাড়িতে। কখন ফিরবে? ফেরবার কথা তো জানি না মুখুজ্জে মশাই। থাক থাক, আর প্রণাম করতে হবে না। চলি দিজু বাবু, নমস্কার। বন্দনা হঠাৎ চলে গেল কেন? আমার এসে পড়াতে কি কারণ নাকি? না, ওর বাবা টেলিগ্রাম করেছেন মাসির বাড়িতে গিয়ে থাকতে, যতদিন না বোম্বাই ফিরে যাওয়া ঘটে। আমার সঙ্গে তো প্রায় কথাই কইলেন না। কাল আমি আসার পর থেকে সর্বক্ষণ আড়ালে আড়ালেই রইলেন। তারপর সকাল হতে না হতেই দেখছি সরে পড়লেন। একটা নমস্কার করে গেলেন সত্যি, কিন্তু সেও মুখ ফিরিয়ে। আমার অসুখের ভয় পেয়ে মাসির বাড়ি থেকে অনুদিওকে ডেকে এনেছিলেন আমার শুশ্রূষা করতে। যথেষ্ট করেছে। ওর কাছে তোদের কৃতজ্ঞ হওয়া উচিত। উচিত নয় বলি না, কিন্তু আপনাকে সেবা করতে পাওয়াটাও তো একটা ভাগ্য। সে মূল্যটা যদি উনিও অনুভব করতে পেরে থাকেন তো কৃতজ্ঞতা ওর কাছে আমাদের পাওনা আছে। তুই ভারী নরাধম। নরাধম, কিন্তু নির্বোধ নই। আমার কথা থাক, কিন্তু এই সেবা করার কথাটা মায়ের কানে গেলে উনি চিরকাল আমাদের মাকেই কিনে রাখবেন। সেই কি সোজা সম্পদ? মাকে এতকাল পরে তুই চিনতে পেরেছিস বল? যদি পেরেও থাকি, সে শুধু আপনিই জানুন। আমার কপালে সবই উল্টো। বাবা জন্ম দিলেন, কিন্তু দিয়ে গেলেন না কানাকড়ির সম্পদ, সে দিলেন আপনি। মা গর্ভে ধারণ করলেন, কিন্তু পালন করলেন অন্নদা দিদি। আর সমস্ত ভার বয়ে মানুষ করে তুললেন বৌদি, দুজনেই পরের ঘর থেকে এসে। মায়ের মামলা নিয়ে আর ওকালতি করব না, সে তুই আপনি একদিন বুঝবি। কিন্তু বাবার সম্বন্ধে যে ধারণা তোর আছে সে ভুল। অর্ধেক বিষয়ে সত্যি তুই মালিক। হতে পারে সত্যি, কিন্তু বাবার মৃত্যুর পরে ঘরে দৌড় দিয়ে উইলখানাকে আপনি পুড়িয়ে ফেলেননি? কে বললে তোকে? এতকাল যিনি আমাকে সব দিক দিয়ে রক্ষা করে এসেছেন, সে তার মুখেই শোনা। তা হতে পারে, কিন্তু তোর বৌদি তো সে উইল পড়ে দেখেননি। এমনও তো হতে পারে বাবা তোকেই সমস্ত দিয়ে গিয়েছিলেন বলে রাগ করে আমি তা পুড়িয়েছি। দাদা, আপনি যে কখনো মিথ্যে বলেন না। যা হোক, এটা বোঝা গেল বিপাকে পড়লে সবই সম্ভব হয়। হারি পাপ বাড়াবেন না। এখন থেকে কি আমাকে করতে হবে? আমাদের কারবার, বিষয় আসার সব তোকে দেখতে হবে। আপনি কি সত্যিই চান বিশ্বকর্ম আমি দেখাশোনা করি? যা আমার চিরদিনের স্বপ্ন, সেই স্বদেশ সেবায় জলাঞ্জলি দিই। জলাঞ্জলি দিবি? হ্যাঁ, আমার কথা তো তোকে বলিনি। যা তোর স্বপ্ন সে তোর থাক, চিরদিন থাক। তবু বলি, সংসারের ভার তুই নেই। কিন্তু কেন বলুন? কারণ না জানালে আমি কিছুতে একথা মানব না। এর কারণ তো খুবই স্পষ্ট দিজু। আজ আমি আছি, কিন্তু এমনও তো ঘটতে পারে আর আমি নেই। না, ঘটতে পারে না। আপনি নেই, কোথাও নেই, আমি ভাবতে পারিনি। সংসারে সবই ঘটে রে, এমনকি অসম্ভব। এই কথাটা ভাবতে যারা ভয় পায় তারা নিজেদের ঠকায়। আমার এমনও তো হতে পারে আমি ক্লান্ত, আমার ছুটির দরকার, তবু তুই দিবি নে? না দাদা, পারবো না দিতে। তার চেয়ে সহজ আপনার আদেশ পালন করা। বলুন, কবে থেকে আমাকে কি করতে হবে? আজ থেকে এই সংসারের সমস্ত ভার নিতে হবে। আজ থেকেই? হ্যাঁ। এত তাড়াতাড়ি?
বেশ, তাই হবে। আপনার অবাধ্য হব না। এ কি দ্বিজবাবু, আপনি হঠাৎ এ বাড়িতে? হ্যাঁ, একটা মিনতি আছে। দাদাকে সঙ্গে নিয়ে আপনাকে আমাদের দেশের বাড়িতে একবার যেতে হবে। আমাকে সঙ্গে নিয়ে যেতে হবে? এর হেতু? বলবো বলে এই বাড়িতে এসেছি। একদিন বিনা আহ্বানে আমাদের বাড়িতে পায়ের ধুলো দিয়েছিলেন, আজ আবার সেই দয়া আপনাকে করতে হবে। কিন্তু আমাকে যাবার নিমন্ত্রণ করেছে কে? মা, দাদা, না আপনি নিজে? আমি নিজেই করছি। কিন্তু আপনি তো ও বাড়িতে তৃতীয় পক্ষ, ডাকবার আপনার অধিকার কি? আর কোনো অধিকার না থাক, আমার বাঁচবার অধিকার আছে। সে অধিকার এই আবেদন উপস্থিত করল। বলুন, মঞ্জুর করলেন? একান্ত প্রয়োজন না হলে কোনো প্রার্থনাই আমি কারো কাছে করিনি। আচ্ছা, তাই যাব। কিন্তু আমার মান অপমানের ভার রইল আপনার উপর। আমার সাধ্য সামান্য, তবু নিলুম সেই ভার। বিপদের সময় এই কথা ভুলবেন না যেন। না, ভুলব না। মিস্টার, না না, চলবে না। ওটা বাদবে না বলেই ধুতি, চাদর এবং চটি জুতো পরে এসেছি বিপ্রদাসবাবু। ভালোই হলো অশোকবাবু, সম্বোধনটা সহজ দাঁড়ালো। শুনলুম আমাদের গ্রামের বাড়িতে যেতে চাচ্ছেন। সত্যি, যদি জানতো কৃতার্থ হব। আমাদের সংসারে করতেই আমার মা, তার পক্ষ থেকে আপনাকে আমি সাগ্রহে আমন্ত্রণ জানাচ্ছি। নিশ্চয়ই যাব। কত দরিদ্র অনাথ আতুর আসবে নিমন্ত্রণ রাখতে, কত অধ্যাপক পণ্ডিত উপস্থিত হবেন বিদায় গ্রহণ করতে, কত বিচিত্র আয়োজন। সমস্ত বাড়ানো কথা অশোকবাবু, বন্দনা রহস্য করেছে। রহস্য করে তার লাভ? একটা লাভ আমাদের অপ্রতিভ করা। বলরামপুরের মুখর্জিদের উপর সে মনে মনে ভীষণ চটা। দ্বিতীয় লাভ, আপনাকে সে কোনো ছলে বোম্বাই টেনে নিয়ে যেতে চায়। প্রয়োজন হলে বোম্বাই পর্যন্ত আমাকে সঙ্গে যেতে হবে, এ কথা আছে। কিন্তু মুখোজ্জদের পরে সে চটা, আপনাদের সে লজ্জিত করতে চায়, এমন হতেই পারে না। বিপ্রদাসবাবু, আপনাকে বন্দনা মনে মনে পুজো করে। এত ভক্তি সে জগতে আর কাউকে করে না। আপনাদের যে বিবাহ প্রস্তাব হয়েছিল সে কি স্থির হয়ে গেছে? বন্দনা সম্মতি দিয়েছেন? না, কিন্তু অসম্মতিও জানায়নি। মুখুজ্জি মশাই, অনুদিকে বলে এলুম সব কিছু গুছিয়ে রাখতে। কাল সকাল 9:30টায় গাড়ি। সকালের খাবার ব্যবস্থাও করে গেলুম। আমি নিজে এসে খাওয়াবো, তারপরে কাপড় চোপড় পরাবো, তারপরে সঙ্গে করে বাড়ি নিয়ে যাব। চলুন অশোকবাবু, এবার আমরা যাই। সে হয় না মা, সে অসম্ভব। সম্ভব অসম্ভব আমি জানি নে, ক্ষমা তোমাকে চাইতেই হবে। বাড়ি তোমার একার নয় বিপিন, কাউকে তাড়াবার অধিকার কর্তা তোমাকে দিয়ে যাননি। ওরা এই বাড়িতে থাকবে। দেখো মা, আমাকে ডেকে না পাঠিয়ে যদি তুমি আদেশ দিতে, আমি চুপ করেই থাকতাম। কিন্তু এখন আর পারি নে। শশধর থাকলে এ বাড়ি ছেড়ে আমাকে চলে যেতে হবে, আর ফেরাতে পারবে না। কোনটা চাও বলো। এ তোমার অন্যায় জেদ বিপিন। তোমার জন্য মেয়ে জামাইকে জন্মের মতো ছেড়ে দেবো, এ হয় না। তোমার যা ইচ্ছে করো গে। শশধর, এসো তোমরা আমার সঙ্গে, এসো। ঠাকুর জামাই কি করেছেন আমরা জানিনি, কিন্তু অকারণে তুমিও যে এত বড় কাণ্ড করনি তা নিশ্চয়ই জানি। ভেবো না, মনে মনে তোমাকে আমি এতটুকু দোষও কোনোদিন দেব। তুমি কি আজই চলে যাবে? না, কাল যাব। আর আসবে না এই বাড়িতে? মনে তো হয় না। আমি, বাসু? যেতে তোমাদেরও হবে। কাল না পারো অন্য কোনো দিন। না, অন্য দিন নয়, আমরাও কালই যাব। তুই কি করবি বন্দনা? কালই যাবি? না, আমি তো ঝগড়া করিনি মেজদি যে দল পাকি কালই যেতে হবে। ঝগড়া আমিও করিনি বন্দনা, উনিও না। কিন্তু যেখানে ওর জায়গা হয় না সেখানে আমারও না, একটা দিনও না। তোর বিয়ে হলে তুই এ কথা বুঝতিস। বিয়ে না হলে বুঝি মেজদি, স্বামীর জায়গা না হলে স্ত্রীরও হয় না। কিন্তু ভুল তো হয়, না বুঝে তাকে স্বীকার করা স্ত্রীর কর্তব্য। তোমার এ কথা আমি মানব না। স্বামী থাকলে মানতিস। আপনি তাহলে শুনেছেন সব? সব নয়, যৎকিঞ্চিত। সব জানেন দাদা, কিন্তু সে গহন অরণ্য। আর জানে শশধর। সে বলবে বটে, কিন্তু সমস্ত মিথ্যে করে বানিয়ে বলবে। যা জানেন আমাকে বলতে পারেন না দ্বিজবাবু? আমি সত্যি বড় ভয় পেয়েছি। সমস্ত জানি নে, যা জানি তাও হয়তো অভ্রান্ত নয়। কিন্তু একটা বিষয়ে আমার সন্দেহ নেই, যে দাদা আজ সর্বশান্ত। সমস্ত গেছে। মুখুজ্জি মশাই সর্বশান্ত? কি করে এমন হলো? খুব সহজেই।
এবং সে ওই শশধরের ষড়যন্ত্রে। সাহা চৌধুরী কোম্পানি হঠাৎ যেদিন দেউলি হলো, দাদারও সর্বস্ব ডুবল সেই গহ্বরে। অথচ এ শুধু বাইরের ঘটনা, যেটুকু চোখে দেখতে পাওয়া গেল। ভেতরে গোপন রইল অন্য ইতিহাস। ইতিহাস থাক, শুধু ঘটনার কথাই বলুন। বলুন, সর্বস্ব যাওয়া সত্যি কিনা? হ্যাঁ, সত্যি, ওখানে কোনো ভুল নেই। কিন্তু মেজদি, বাসু, তাদেরও কিছু রইল না নাকি? রইল বৌদির শুধু বাপের বাড়ির আয়, সামান্যই কটা টাকা। কিন্তু সে তো মুখুজ্জি মশা ছোঁবেন না। না, তার চেয়ে উপসের উপর দাদার বেশি ভরসা, যে কটা দিন চলে। কিন্তু আপনি, আপনার নিজের কি হলো? পরম নির্ভয়ে এবং নিরাপদে আছি। দাদা আপনি ডুবলেন, কিন্তু আমাকে রাখলেন ভাসিয়ে। জানেন, এই শশধর ছিল দাদার বাল্যবন্ধু, সহপাঠী। দুজনের ভালোবাসার অন্ত নেই। বড় হয়ে দাদা এর সঙ্গে দিলেন কল্যাণীর বিয়ে। বছর 4 গেল। হঠাৎ একদিন শশধর এসে জানালে, জমিদারি ঐশ্বর্য কারবার অতলে তলাতে আর বিলম্ব নেই, রক্ষা করতে হবে। মা বললেন রক্ষা করাই উচিত, কিন্তু দ্বিজু আমার নাবালক, তার টাকায় তো হাত দিতে পারা যাবে না বাবা। সে বললে, বছর ঘুরবে না মা, শোধ হয়ে যাবে। কল্যাণী এসে দাদার পায়ে পড়ল, বলল, দাদা বিয়ে দিয়েছিলে তুমি, আজ ছেলে মেয়ে নিয়ে ভিক্ষে করে বেড়াবো, দেখবে তুমি চোখে? মা পারেন, কিন্তু তুমি? দাদা অভয় দিয়ে বললেন, তুই বাড়ি যা বোন, যা করতে পারি আমি করব। সেই অভয়মন্ত্র জপতে জপতে কল্যাণী বাড়ি ফিরে গেল। তারপরে রীতির সংক্ষিপ্ত বন্দনা। কিন্তু চেয়ে দেখুন, ভোর হয়ে গেছে। কিন্তু এই কাগজগুলো আপনার কি? আমার নির্ভয়ে থাকার দলিল। আসবার সময় দাদা সঙ্গে দিয়েছিলেন। কিন্তু জিজ্ঞাসা করি, আপনিও কি আমাদের ফেলে আজই চলে যাবেন? ঠিক জানি না দ্বিজুবাবু, কিন্তু আর সময় নেই। আমি চললুম, আবার দেখা হবে। মা, ছোটদাকে নিয়ে এসেছি। কাল থেকে শুনছি না খেয়েই আছো, যাহাক দুটো মুখে দাও। তোমার ফিরতে দেরি হলো যে? তারা গেলেন তো সেই 2:30টার গাড়িতে, অথচ কলকাতার বাড়িটা শুনেছি তোমার। আমার বাড়িতে দাদার প্রবেশ নিষেধ নাকি? তা বলিনি, বরঞ্চ তিনিই যেন এই ভাবটি দেখিয়ে গেলেন। এ বাড়ি ছেড়েও তো তার যাবার দরকার ছিল না, একটা মিটমাট করে নিলেই তো পারতেন। মিটমাটের পথ যদি খোলা ছিল, আপনি করে নিলেন না কেন? আমি করে নেব? আমাকে অপমান করলেন তিনি, আর মিটমাট করব আমি? মন্দ যুক্তি নয়। যুক্তি মন্দ দেয়নি শশধরবাবু। দাদা ছিলেন পর্বত, আপনি ছিলেন তার আড়ালে। এখন মুখোমুখি দাঁড়ালাম আমি আর আপনি। মান অপমানের পালা সাঙ্গত হয়ে যায়নি, মাত্র শুরু। তার মানে? মানে আমি আপনার বাল্যবন্ধু বিপ্রদাস নই, আমি দ্বিজদাস। আপনার সঙ্গে আমার খুব বেশি প্রভেদ নেই। ঠিক আপনার মতোই হিংসা আছে, ঘৃণা আছে, প্রতিশোধ নেবার শয়তানি বুদ্ধি আছে। সুতরাং দাদাকে ঠকিয়ে থাকলে আপনাকেও ঠকাবো, তার নাম জাল করে থাকলে স্বচ্ছন্দে আপনাকে জেলে পাঠাবো। অন্তত চেষ্টার ত্রুটি হবে না। মা শুনেছেন আপনার দ্বিজুর কথা? ওর যা মুখে আসে বলতে ওকে বারণ করে দিন। মাকে নালিশ জানিয়ে লাভ নেই শশধরবাবু। উনি জানেন আমি বিপিন নই। মাতৃবাক্য দ্বিজুর কাছে বেদবাক্য নয়। দ্বিজুর তাল ঠুকে স্পর্ধার অভিনয় করে না, এ কথা মা বোঝেন। এই শেষ, এখানে আর আমি জলগ্রহণ পর্যন্ত করব না। কি করে করছিলেন এতক্ষণ শশধরবাবু? ছোটদা, ছোটদা, অবশেষে তুমি কি আমাদের মারতে চাও? মায়ের পেটের ভাই তুমি, তুমিই করবে আমাদের সর্বনাশ। তুই ভাবিস চোখের জল ফেলে বারবার এড়ানো যায় সর্বনাশ? কোথাও বিচার হবে না, তোদেরই হবে বারবার জিত। দাদা নেই বটে, তবুও খেতে যখন পাবি নে আসিস, তখন তোর কান্না শুনবো। দিজু, তুই যা এখান থেকে। এমনি করে গালিগালাজ করতে কি বিপিন তোকে শিখিয়ে দিয়ে গেল? কে শিখিয়ে দিয়ে গেল বলছো? বিপিন? হ্যাঁ, সেই নিশ্চয়ই সে। আমি যাচ্ছি, কিন্তু মা, নিজেকে অনেক ছোট করেছো, আর ছোট করো না। কে? ও দ্বিজুবাবু, আসুন। আপনি কি সোজা বোম্বাই যাবেন? হ্যাঁ। অশোকবাবুই নিয়ে যাবেন? হ্যাঁ, তিনি। দাদা বৌদি চলে গেলেন, আপনিও যাচ্ছেন। এত বড় বাড়িতে বন্ধু আর কেউ রইল না। পুরনো বন্ধু যায়, নতুন বন্ধু আসে, এমনি জগৎ দ্বিজুবাবু। আজ যাবার আগে একটি অনুরোধ করে যাব। করুন। আপনাকে বিয়ে করতে হবে। কেন? এই বৃহৎ পরিবার নইলে ছিন্ন ভিন্ন হয়ে যাবে। আপনাদের অনেক ক্ষতি হলো জানি, কিন্তু যা রইল সে তো অনেক। কিন্তু আমি তো দাদা নই, একলা পারবো কেন বন্ধনা? একলা তো নয়,
দুজনে নেবেন। তাই তো বলছি আপনাকে বিয়ে করতে হবে। কিন্তু ভালো না বাসলে আমি কি করে বিয়ে করব? এ কি বলছেন দ্বিজবাবু? এ কথা তো আমাদের সমাজে শুধু আমরাই বলে থাকি, কিন্তু আপনাদের পরিবারে কে কবে ভালোবেসে বিয়ে করেছে যে আপনার না হলে নয়? এই ছলনা ছেড়ে দিন। একটি কথা আপনাকে জিজ্ঞাসা করব, উত্তর দেবেন? বলুন। কলকাতার বাড়ি থেকে মা একদিন রাগ করে বৌদিকে নিয়ে চলে এসেছিলেন, আপনার মনে পড়ে? পরে। কারণ না জেনে আপনি আশ্চর্য হয়ে গেলেন। মন খুব খারাপ ছিল। আমার ঘরে এসে সেদিন একটি কথা বলেছিলেন যে আমাকে আপনার ভালো লাগে, মনে পড়ে? পরে, কিন্তু খুব লজ্জার সঙ্গে পড়ে। সে কথার মূল্য কিছু নেই? না। আমিও তাই ভাবি, ওর মূল্য কিছু নেই। যাক, এবার আমাকে শেষ উপদেশ দিয়ে যান, কি আমাকে করতে হবে? উপদেশ চাই? সত্যি চাই নাকি? হ্যাঁ, সত্যি চাই। আমি দাদা নই, আমার উপদেশের প্রয়োজন, আমার বন্ধুর প্রয়োজন। বিয়ে করতে বলে গেলেন, আমি তাই করব। কিন্তু ভালোবাসা না পাই, বন্ধুত্ব না পেলে যত ভার দিয়ে গেলেন আমি বইব কি করে? ভয় নেই দ্বিজবাবু, বন্ধু আসবে। সত্যিকার প্রয়োজনে ভগবান তাকে আপনার দোরগোড়ায় পৌঁছে দিয়ে যাবেন, এ বিশ্বাস রাখবেন। এই যে হিমু, তোর দিদিমণি কোথায়? আপনি অফিসে যাবার পর আজকে ডাকে আসা একখানা চিঠি নিয়ে দিদিমণি সেই যে নিজের ঘরে ঢুকেছে, আর বার হয়নি। খায়নি? আগে না, সকালে সেই যে দুটো ফল খেয়েছিল, আর কিচ্ছু না। আচ্ছা আচ্ছা, আমি দেখছি। বুড়ি, বুড়ি, দরজা খোল মা। বাবা, কি হয়েছে রে? তোর মুখ অমন। বাবা, আজ রাত্রের গাড়িতে আমি বলরামপুর যাব। বলরামপুর কেন? দ্বিজবাবু একখানা চিঠি লিখেছেন, পড়বে বাবা? তুই পড় মা, আমি শুনি। সুচরিতা সু, আপনার যাবার দিনটি মনে পড়ে। উঠোনে গাড়ি দাঁড়িয়ে বললেন মাঝে মাঝে খবর দিতে। বললুম, কুঁড়ে মানুষ আমি, চিঠিপত্র লেখা সহজে আসেও না, ভালো লিখতেও জানিনি, এবার বরঞ্চ আর কাউকে দিয়ে যান। শুনে অবাক হয়ে চেয়ে রইলেন। তারপর গাড়ি থেকে উঠে বসলেন। দ্বিতীয় অনুরোধ করলেন না। হয়তো ভাবলেন, অসৌজন্য যাকে এমন সময়ও একটা ভালো কথা মুখে আনতে দেয় না, তাকে আর বলবার কি আছে। আমি এমনি বটে, তবু আশা ছিল লিখতেই যদি হয় যেন এমন কিছু লিখতে পারি যা খবরের চেয়ে বড়। সে লেখা যেন অনায়াসে আমার সকল অপরাধের মার্জনা চেয়ে নিতে পারে। মনে ভাবতুম, মানুষের জন্য কি শুধু অভাবিত দুঃখই আছে? অভাবিত সুখ কি জগতে নেই? দাদার ইষ্টদেবতাও চোখ বুঝেই থাকবেন, যে কখনো দেখবেন না। অঘটন যা ঘটল সেই হবে চিরস্থায়ী, তাকে টলাবার শক্তি কোথাও নেই। দেখা গেল নেই, সে শক্তি কোথাও নেই। না টললেন ভগবান, না টললে তাঁর ভক্ত। নির্বাক নিষ্কম্প দীপশিখা আজও তেমনি ঊর্ধ্বমুখে জ্বলছে, জ্যোতির কণামাত্র অপচয় ঘটেনি। এই প্রসঙ্গ কেন তাই বলি। 3 দিন হলো দাদা বাড়ি ফিরেছেন। সকালে যখন গাড়ি থেকে নামলেন, তার পেছনে নামলে বাসু, খালি পা, গলায় উত্তরীয়। গাড়ি ফিরে চলে গেল, আর কেউ নামলো না। সকালের রোদে ছাদে দাঁড়িয়েছিল, চোখের সম্মুখে সমস্ত পৃথিবী হয়ে এলো অন্ধকার, ঠিক অমাবস্যা রাত্রির মতো। বোধ করে মিনিট 2 হবে, তারপরে আবার সব দেখতে পেল, আবার সব স্পষ্ট হয়ে এলো। এমন যে হয় এর আগে আমি কখনো জানতাম না। নিচে নেমে এলো। দাদা বললেন, তোর বৌদি কাল সকালে মারা গেছেন তিজু। হাতে টাকা করে বিশেষ নেই, সামান্যভাবে তার শ্রাদ্ধের আয়োজন করে দে। মা কোথায়? ঢাকায়, তার মেয়ের বাড়িতে। একটু চুপ করে থেকে বললেন, কি জানি, আসতে হয়তো পারবেন না, কিন্তু মাতৃদায় জানিয়ে বাসু তাকে চিঠি দেয় যেন। বললুম, দেবে বই কি। বাসু ছুটে এসে আমার গলা চড়িয়ে বুকে মুখ লুকোলো, তারপর কেঁদে উঠল।
সে কান্নারও যেমন ভাষা নেই, চিঠিতে সে প্রকাশ করারও তেমনি ভাষা নেই। শিকারের জন্য মরার আগে তার শেষ নালিশ রেখে যায় যে ভাষায়, অনেকটা তেমনি। তাকে কোলে নিয়ে ছুটে পালিয়ে এলুম নিজের ঘরে। সে তেমনি করে কাঁদতে লাগলো বুকে মুখ রেখে। মনে মনে বলল, ওরে বাসু, লোকসানের দিক দিয়ে তুই যে বেশি হারালি তা নয়, আরেকজনের ক্ষতির মাত্রা তোকেও ছাপিয়ে গেল। তবু তোকে বোঝাবার লোক পাবি, কিন্তু সে পাবে না। শুধু একটা আশা, বন্দনা যদি বোঝেন। কিন্তু এ নিয়ে আর কথা বাড়াবো না, কথার আছেই বা কি। ছেলেবেলায় বাবা বলতেন গোয়ার, মা বলতেন চোয়ারে। কতবার রাগ করেছেন দাদা, অনাদরে অবহেলায় কতদিন এ বাড়ি হয়ে উঠেছে বিষ। তখন বৌদিদি এসেছেন কাছে, বলেছেন, ঠাকুরপো কি চাই বলো তো ভাই? রাগ করে জবাব দিয়েছি, কিছু চাই না বৌদি, আমি চলে যাব এখান থেকে। কবে গো? আজই। শুধু এসে বলেছেন, হুকুম নেই যাবার। যাও তো দেখি আমার অবাধ্য হয়ে। আর যাওয়া হয়নি। কিন্তু সেই যাবার দিন যখন সত্যি এলো, তখন তিলি গেলেন চলে। ভাবি, কেবল আমার জন্যই হুকুম, তাকে হুকুম করবার কি কেউ ছিল না জগতে? দাদাকে জিজ্ঞাসা করলুম, কি করে ঘটলো? বললেন, কলকাতাতে শরীর খারাপ হলো। বোধহয় মনে মনে খুবই ভাবতো। নিয়ে গেলাম পশ্চিমে, কিন্তু সুবিধে হলো না কোথাও। শেষে হরিদ্বারে পড়লেন জ্বরে। নিয়ে চলে গেলাম কাশিতে, সেখানেই মারা গেলেন। জিজ্ঞাসা করলুম, চিকিৎসা হয়েছিল দাদা? বললেন, যথাসম্ভব হয়েছিল, কিন্তু এই যথাটুকু যে কতটুকু সে দাদা নিজে ছাড়া আর কেউ জানে না। ইচ্ছে হলো বলি, আমাকে এত বড় শাস্তি দিলেন কেন? কি করেছিলাম আমি? কিন্তু তার মুখের পানে চেয়ে এ প্রশ্ন আমার মুখে এলো না। জিজ্ঞাসা করলুম, তিনি কাউকে কিছু বলে যাননি দাদা? বললেন, হ্যাঁ, মৃত্যুর ঘণ্টা 10 পূর্ব পর্যন্ত চেতনা ছিল। জিজ্ঞেস করলুম, সতী মাকে কিছু বলবে? বললেন, না। আমাকে? না। তিজুকে? হ্যাঁ, তাকে আমার আশীর্বাদ দিও, বলো সবই রইল। ছুটে পালিয়ে এলুম বৌদির শূন্য ঘরে। ছবি তোলাতে তার ভারী লজ্জা ছিল, শুধু ছিল একখানি লুকোনো তার আলমারির আড়ালে আমারই তোলা ছবি। সম্মুখে দাঁড়িয়ে বললুম, ধন্য হয়ে গেছি বৌদি, বুঝেছি তোমার হুকুম। এত শীঘ্র চলে যাবে ভাবিনি, কিন্তু কোথাও যদি থাকো দেখতে পাবে তোমার আদেশ অবহেলা করিনি। শুধু এই শক্তি দিও, তোমার শোকে কারো কাছে আমার চোখের জল যেন না পড়ে। কিন্তু আজ এই পর্যন্ত তার কথা। এবার আমি যাবার সময় অনুরোধ করেছিলেন বিবাহ করতে, কারণ এত ভার একলা বইতে পারবো না, সঙ্গীর দরকার। সেই সঙ্গে হবে মৈত্রেয়ী, এই ছিল আপনার মনে। আপত্তি করিনি। ভেবেছিল সংসারে 15 আনা যদি ঘুচল, 1 আনার জন্য টানাটানি করবো না। কিন্তু সেও আর হয় না। বৌদির মৃত্যু এনে দিল অলঙ্ক বাধা। মৈত্রেয়ী ভার নিতে পারে না সে বোঝা বইতে, এটা জানতে পেরেছি। কিন্তু আমার এবার সে বোঝাই হলো ভারী। তবু বলবো, বিপদের দিনে সে আমাদের অনেক করেছে, তার কাছে আমি কৃতজ্ঞ। সময় যদি আসে তার ঋণ ভুলব না। কাল অনেক রাত্রে ঘুম ভেঙে বাঁশু উঠল কেঁদে। তাকে ঘুম পাড়িয়ে গেলুম দাদার ঘরে। দেখি তখনও জেগে বসে বই পড়ছেন। কি বই দাদা? দাদা বই মুড়ে রেখে হেসে বললেন, কি করতে এসেছিস বল। তার মুখের পানে চেয়ে যা বলতে এসেছিল বলা হলো না। ভাবলুম, ঘুমের ঘরে বাসু কেঁদেছে, তাতে বিপ্রদাসের কি? অন্য কথা মনে এলো। বললুম, শ্রাদ্ধের পর কোথায় থাকবেন দাদা? কলকাতায়। বললেন, না রে, যাব তীর্থ ভ্রমণে। ফিরবেন কবে? দাদা আবার একটু হেসে বললেন, ফিরবো না। স্তব্ধ হয়ে তার মুখের পানে চেয়ে দাঁড়িয়ে রইলুম। সন্দেহ রইল না যে সংকল্প টলবে না, দাদা সংসার ত্যাগ করবেন। কিন্তু অনুনয় বিনয় কাঁদা কাটা কার কাছে? হে নিষ্ঠুর সন্ন্যাসীর কাছে তার চেয়ে অপমান আছে? কিন্তু বাসু। দাদা বললেন, হিমালয়ের কাছে একটা আশ্রমের খোঁজ পেয়েছি। তারা ছোট ছেলেদের ভার নেয়, শিক্ষা দেয় তারাই। তাদের হাতে তুলে দেবেন ওকে, আর আমি করলুম মানুষ। তারপর 2 হাতে কান চেপে আমি ছুটে পালিয়ে এলুম ঘর থেকে। তিনি কি জবাব দিলেন শুনিনি। বাসুর পাশে বসে সমস্ত রাত ভেবেছি,
কোথায় যে এর কুল কিছুতে খুঁজে পাইনি। মনে পড়ল আপনাকে। বলে গিয়েছিলেন বন্ধুর যখন হবে সত্যিকারের প্রয়োজন তখন ভগবান আপনি পৌঁছে দেবেন তাকে দোরগোড়ায়। বলেছিলেন এ কথা বিশ্বাস করতে। কে বন্ধু কবে সে আসবে জানি নে, তবু বিশ্বাস করে আছি আমার এই একান্ত প্রয়োজনে একদিন সে আসবেই। টিচো দাস। হ্যাঁ, আজই যাও মা, আমি বাধা দেবো না। দরওয়াজা এসো বন্ধু, আপনি এলো আমার ঘরের দোরগোড়ায়। হ্যাঁ এলোই তো, কিন্তু এমন সময় শুয়ে কেন? চোখ বুজে তোমাকেই ধ্যান করছিলাম আর মনে মনে বলছিলাম, বন্দনা, দুঃখের সীমা নেই আমার, দেহে নেই বল, মনে নেই ভরসা, বোধ করি আর ঠেলতে পারবো না। নৌকো মাঝখানে ডুববে, ওপারে পৌঁছানো বুঝি আর ঘটবে না। ঘটতেই হবে। তোমাকে ছুটি দিয়ে এবার নৌকা বাইবার ভার নেব আমি। তাই নাও, তাই নাও বন্দনা, রাগ করে চলে যেও না। তোমার চোখেও জল আসে এ আমি জানতাম না। আমিও না। সবাই বলে তুমি অবাধ্য, একা বৌদি ছাড়া আর কারো কথা শোনোনি। এই তোমার ভয়, কিন্তু কেন যে শুনিনি? বৌদি বেঁচে থাকলে এর জবাব দিতেন। এই নাও চাবির গোছা, অবাধ্য হব না সেই সত্যই তোমার কাছে আজ করলুম। যাবার দিনে বড়দা আমাকে আশীর্বাদ করে বলেছিলেন, বন্দনা, যে তোমার আপন আমার আশীর্বাদ যেন তাকে একদিন তোমার হাতে এনে দেয়। সাধুর বাক্য আমি অবিশ্বাস করিনি, নিশ্চয়ই জেনেছিলাম এ কথাটা সত্য হবে। শুধু ভাবিনি যে আশীর্বাদ এমন দুঃখের ভেতর দিয়ে সে আপনজনকে এনে দেবে। যাই, গিয়ে তাকে প্রণাম করে গে। পর্দা এলুম। বেঁচে থাকো। শুনেছিলাম তুমি আসছো, তোমার বাবার তার পাওয়া গিয়েছিল, পথে কষ্ট হয়নি তো? না। সঙ্গে কে এলো? আমাদের দরোয়ান আর আমার বুড়ো চাকর হিমু। বাবা ভালো আছেন? হ্যাঁ। দিজু কি পাগলামি করছে দেখলে? আপনি শ্রাদ্ধের কথা বলছেন তো, কিন্তু পাগলামি হবে কেন? আয়োজন এত বড়ই তো চাই, এই নইলে তার মর্যাদা ক্ষুণ্ণ হতো যে। কিন্তু সামলাতে পারবে কেন বন্দনা? উনি না পারলেও আমি পারবো বর্দা। সে শক্তি তোমার আছে মানি, কিন্তু মেজাজ বিগড়লেই মুশকিল। হঠাৎ রাগ করে চলে না গেলে বাঁচি। সেদিন এসেছিলুম পরের মতো, মাথায় কোনো ভার ছিল না, কিন্তু আজ এসেছে এবারের ছোট বউ হয়ে। রাগিয়ে দিলে রাগ করতেও পারি, কিন্তু আর চলে যাব কেমন করে? সে পথ বন্ধ হয়ে গেল যে। এই দেখুন, এবারের সব আলমারির সিন্ধুকের চাবি আপনি তুলে নিয়ে আঁচলে বেঁধেছি। বন্দনা। হ্যাঁ বর্দা, আপনাকে আমার লজ্জা করে বলবার, গোপন করে বলবার কিছুই নেই। ভগবানের কাছে যেমন মানুষের নেই লুকোবার, ঠিক তেমনি আমার যাবার দিনে আপনি কি আশীর্বাদ করেছিলেন মনে পড়ে? সেদিন থেকে গেছে আমার চঞ্চলতা। শান্ত মনে কেবল এই কথাই ভেবেছি, যিনি আমার স্বামী তাকে আমি পাবই। আজ যাকে তুমি পেলে বন্দনা, তার চেয়ে দুর্লভ ধন আর নেই, এ কথাটা আমার চিরদিন মনে রেখো। রাখবো বর্দা, একদিনও ভুলবো না। বর্দা, একদিন অশোকে আপনার সেবা করেছিলাম,
পুরস্কার দিতে চেয়েছিলেন, কিন্তু সেদিন নিইনি। মনে পড়ে সে কথা? পরে আজ সে পুরস্কার চাই। বাসুকে আমি নিলুম, নাও, তাকে শেখাবো আমাকে মা বলে ডাকতে। তাই করো। ওর মা এবং বাপ দুজনকে আজ রেখে গেলাম তোমার মধ্যে, আর রেখে গেলাম এই মুখুজ্জ বাড়ির বৃহৎ মর্যাদাকে তোমার হাতে। আর একটি ভিক্ষে, আমাদের সংসারে কি একদিনও থাকবেন না? আর কিছুদিন থাকুন না আমার কাছে, দুদিন পুজো করি। এই হাসি মুখের মৌনতাকে আমি সবচেয়ে ভয় করি বর্দা। আর আপনাকে আমি পীড়াপিড়ি করব না, কিন্তু মনকে শান্ত করে কি করে বলে দিন, এই যে কেবলই কেঁদে উঠতে চায়। মন আপনি শান্ত হবে বন্দনা, যেদিন নিঃসংশয় বুঝবে তোমার দাদা দুঃখের মাঝে ঝাঁপ দিতে গৃহত্যাগ করেনি। কিন্তু আমি বুঝবো কেমন করে? শুধু আমাকে বিশ্বাস করে। জানো তো দিদি, আমি মিছে কথা বলিনি। বেশ, আজ থেকে মনে প্রাণে নিজেকে তাই বোঝাবো বর্দা। হ্যাঁ, তোমার মনকে বুঝিয়ে বলো, যা সবচেয়ে সুন্দর, সবচেয়ে সত্য, সবচেয়ে মধুর, বর্দা সেই পথের সন্ধানে বার হয়েছেন। তাকে বাধা দিতে নেই, তাকে ভ্রান্ত বলতে নেই, তার তরে শোক করা অপরাধ বন্দনা। তাই হবে। এই জীবনে আর যদি কখনো দেখা না পাই, তবু বলবো তিনি ভ্রান্ত নন, তার তরে শোক করা অপরাধ। যেখানে আছে মানুষের চরম শ্রেয়, সেই তীর্থেই তিনি যাত্রা করেছেন। ঠিকানা আপনার নাই বা পেলুম, জানি মনের মধ্যে যেদিন ডাক দেব আসতেই হবে আপনাকে, যতই না না বলুন। এই কথা কোনো মতে মিথ্যে হবে না বর্দা। শরৎচন্দ্র চট্টোপাধ্যায় বিরচিত বিপ্রদাস নাটকের অভিনয় শুনলেন। বিভিন্ন চরিত্রে রূপদান করলেন বিপ্রদাস রেজা শাহজাহান, দ্বিজদাস জহিরুল হক, দয়াময়ী আয়েশা আখতার, সতী রুবি আফরোজ, সুধীর কাজী আসাদ, অশোক মনোজ সেনগুপ্ত, রায় সাহেব সিরাজুল হক মন্টু। অন্যান্য ভূমিকায় ফরিদ আলী, আল ইমাম, রকিবুল হোসেন, মোহাম্মদ আবুল কাসেম খান, আবুল হোসেন আবু, চৌধুরী এলান উদ্দিন, রশিদুল হক, মাস্টার মিল্টন, জাহানারা আহমেদ, মিনতি হোসেন, অমিতা বোস ও মনোয়ার সুলতানা। বন্দনার ভূমিকায় সুজাতা আজিম। শব্দগ্রহণে মোহাম্মদ আব্দুর রব ও আফতাবউদ্দিন আহমেদ। শব্দ সংযোজনায় আব্দুর রহমান। সম্পাদনায় গোলাম হাক্কানি আলম। প্রযোজনায় নাজমুল হুদা।